এবার সবাই 5 সেকেন্ড চোখ বন্ধ করেন। 5 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে আপনি চিন্তা করে দেখেন টেইলরের ছবিটা দেখতে পাচ্ছেন কিনা। টেইলরের ছবির নিচে নামের পাশে 1856 1915, 1856 থেকে 1915 চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন কিনা আপনারা বলেন। যারা যারা চোখ বন্ধ করে 5 সেকেন্ডের মধ্যে তার ছবি এবং নামটা দেখতে পাইছেন, এবং তার নামের পাশে লিখা ছিল বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, তার এখানে পূর্ণ নামটা লেখা ছিল ফ্রেডারিক উইনস্লো টেইলর, জন্ম 1856 সালে, মৃত্যু 1915 সালে, জন্মগ্রহণ করেন কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে, আমেরিকায়। তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এই যে এই কথাগুলো আমি বলছি, এই লেখাগুলো আপনি চোখ বন্ধ করে আপনারা কে কে দেখতে পাইছেন বলেন? চোখ বন্ধ করে এই লেখাগুলো দেখা যাচ্ছে কিনা? 5 সেকেন্ড জাস্ট চিন্তা করে দেখেন, চোখ বন্ধ করে আপনি এই কথাগুলো দেখেন কিনা। 5 মিনিট, 5 সেকেন্ড চিন্তা করেন। যদি এগুলো কি করে, যদি এখন আপনার এই চোখ বন্ধ করে আপনি এগুলো দেখতে পান, পরীক্ষার হলে আপনি দেখতে পাবেন। পরীক্ষার হলেও জাস্ট আপনি চিন্তা করবেন। আমি তো টেইলরের একটা ক্লাস করছিলাম, ওই ক্লাসের মধ্যে একটা ছবি দেখছিলাম। এই যে টেইলরের নিচে কি ছিল? তার সাল ছিল, তার বাম পাশে তার একটা নাম ছিল, বড় করে নাম, তার উপাধি ছিল, তার বড় পূর্ণ নাম ছিল, তারপর তার জন্মসাল কত ছিল, মৃত্যুসাল ছিল, কোন দেশে জন্মগ্রহণ করছে, এরপর তার উপাধি কি ছিল, এগুলো আমরা দেখলাম চোখ বন্ধ করে। তাহলে আপনি পরীক্ষার হলে চিন্তা করবেন, চিন্তা করলে আপনার এটা চোখের সামনে ভেসে উঠবে। এরপর কার্যভিত্তিক সংগঠন ও উদ্ভাবক বলা হয় কাকে? এফ.ডব্লিউ. টেইলরকে। এই প্রশ্নটা এভাবে আসতে পারে, কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক বলা হয় কাকে? এফ.ডব্লিউ. টেইলরকে। তাহলে চোখ বন্ধ করে 1 সেকেন্ডে একবার চিন্তা করেন, 1 সেকেন্ডে নিজের মাথা আপনি একবার এই কল্পনা করে দেখেন, আপনার কল্পনায় আপনি এটাকে দেখতে পান, এই লাইনটা দেখেন কিনা। কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবক কে? এই যে এই ছবিটা দেখেন, এফ.ডব্লিউ. টেইলর। তাহলে তিনি কার্যভিত্তিক সংগঠনের ধারণা কখন দেন? 1880 সালে। কার্যভিত্তিক ধারণা, কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবন তিনি কত সালে করেন? 1880 সালে। এরপর তার গুরুত্বপূর্ণ দুইটা তথ্য, প্রকাশিত প্রথম বই, তিনি সর্বপ্রথম সর্বপ্রথম বই লিখেন শপ ম্যানেজমেন্ট, কত সালে? 1903 সালে। এফ.ডব্লিউ. টেইলরের প্রথম বই হচ্ছে শপ ম্যানেজমেন্ট, তিনি 1903 সালে কি লিখেন? বই লিখেন। তাহলে আপনি চিন্তা করে আপনি কল্পনায় চলে যান, চোখ বন্ধ করে কল্পনা করেন, আপনি যে সুপার শপে যান, আপনারা এখানে প্রায় সবাই সুপার শপে যান, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কিনতে সুপার শপে যান। এই শপের যে ব্যবস্থাপনা, বিভিন্ন শপে গেলে আপনি কি দেবেন? প্রত্যেকটা শপের একটা ম্যানেজমেন্ট আছে না? এখানে এই বিভিন্ন সেক্টর থাকে, বিভিন্ন সেক্টরে সবাই এক একজন এক একটা ম্যানেজ করে। আপনি যে জিনিসটা কিনতে যাবেন এটার জন্য আপনার দেখবেন ওখানে একজন লোক দাঁড়ায় আছে। তো এরকম চিন্তা করলে পুরো শপের মধ্যে ওই সবগুলো মিলে সবগুলো একজন নিয়ন্ত্রণ করেন। তাহলে এই সব ম্যানেজমেন্টটা কিভাবে হবে, এই ধারণাটা দেন এফ.ডব্লিউ. টেইলর। তাহলে আপনি যখন সুপার শপে যাবেন, যে কোনো শপে যাবেন, আপনি এফ.ডব্লিউ. টেইলরের কথা চিন্তা করবেন, এটা কে করছে? এফ.ডব্লিউ. টেইলর। তাহলে এখন একবার চোখ বন্ধ করে কল্পনা করে আপনি সুপার শপে ঘুরেন তো, সবাই মিলে একবার সুপার শপে ঘুরে আসেন, ঘুরে এসে চিন্তা করেন এই শপটা যেভাবে ম্যানেজমেন্ট করতেছে, এটা ধারণাটা সম্পর্কে প্রথম ধারণা দেন এফ.ডব্লিউ. টেইলর। তিনি এটা সম্পর্কে বই লিখেন কত সালে? 1903 সালে। দেখেন তো চোখ বন্ধ করে মনে পড়ে কিনা। সাউন্ড আর কিভাবে বাড়াবো? সাউন্ড তো এখানে বাড়ানোর সিস্টেম নেই, সাউন্ড এখানে সর্বোচ্চ সাউন্ড আছে। আপনারা সবাই কি, সবার সাউন্ড কি কম শোনা যাচ্ছে, না দুই একজনের সমস্যা হচ্ছে? স্যার সাউন্ড তো অনেক জোরে হচ্ছে। সাউন্ড ঠিক আছে, এটা আপনার বলার দরকার না, আপনি ওখানে চ্যাট বক্সে লিখেন। আপনারা কথা বলতে গেলে দেখা যায় পরে রেকর্ডটা আপনারা ক্লিয়ার শুনতে পাবেন না। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তাহলে সুপার শপ থেকে সবাই ঘুরে আসছেন কিনা? সবাই 2 সেকেন্ড সুপার শপ থেকে ঘুরে আসেন, সুপার শপে গিয়ে চিন্তা করেন এই যে সবগুলোর ম্যানেজমেন্ট সিস্টেম কেমন হবে। তাহলে সব ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছেন কে? সব ম্যানেজমেন্ট নিয়ে সর্বপ্রথম বই লিখেন এফ.ডব্লিউ. টেইলর, কত সালে? 1903 সালে। এরপর তার প্রকাশিত বিখ্যাত একটি বই আছে। তাহলে দুইটা বই তার গুরুত্বপূর্ণ। প্রথম বই তিনি লিখেন শপ ম্যানেজমেন্ট নিয়ে, বিখ্যাত একটা বই লিখেন প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, যেটা তার জীবনে একটা অমরত্ব এনে দিয়েছে, অর্থাৎ তাকে বিখ্যাত বানিয়েছে, যেটার কারণে তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। যেটার কারণে, যে বইয়ের কারণে তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তাহলে তিনি বই লিখেন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, কত সালে লিখেন? 1911 সালে। তিনি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট লিখেন কত সালে? 1911 সালে।
এরপর তার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ব্যবস্থাপনার 4টি নীতি তিনি প্রণয়ন করেন। ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ 4টা নীতি FW টেলর প্রণয়ন করেন। আবার যদি বলা হয় হেনরি ফিওল কয়টি নীতি প্রণয়ন করেন, হেনরি ফিওল কয়টা নীতি প্রণয়ন করেন? সবাই এটা জানেন, 14টা নীতি। তাহলে পরীক্ষায় খুবই সতর্ক হবে। এখান থেকে ধরেন এই প্রশ্নটা ধরেন আসার সম্ভাবনা 99%। এর মধ্যে দেখবেন আপনারা এখানে যারা জয়েন করছেন এদের মধ্যেও আপনি পারেন, খুব মুখস্থ পারেন, একদম খুব ভালোভাবে পারেন, তারপরও কেউ না কেউ ভুল করবেন। কিভাবে ভুল করবেন? কারণ আপনার বাসায় বসার যে টেম্পারেচার, আপনি বাসায় যে রিল্যাক্সে বসে শুয়ে বসে ক্লাস করতেছেন, জামা খুলে কেউ একবারে গেঞ্জি পরে ক্লাস করতেছেন, যে যেভাবে ইচ্ছে করতেছেন, কিন্তু আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবেন, এই রিল্যাক্স, এই শান্তি, এই প্রশান্তি নিয়ে তো আপনি সেখানে পরীক্ষা দিবেন না। আপনার মাথা সেখানে ঠিকমতো কাজ করবে না, আপনি পারা জিনিসও ভুল করে ফেলবেন। আর বিসিএস এর ফাঁকটা কোথায় হয়? তখন দেখা গেল পরীক্ষায় জানতে চাইলো হেনরি ফিওলের নীতি প্রণয়ন করেন কয়টি। আপনি চোখ বন্ধ করে এখানে চাপ দেখে, প্রথম অপশনে চাপ দেখে আপনি এটা বৃত্তটা ভরাট করে ফেলছেন, কিন্তু পরে শেষ অপশনে গিয়ে দেখলেন আহারে এখানে তো দেখি 14 আর নিচে আছে। আপনি খেয়াল করেন, আপনি চাপ দেখে প্রথম বৃত্তটা ভরাট করে ফেলছেন, পরে দেখা যাবে পরে আরেকটা বৃত্ত ভরাট করবেন, আপনার ওএমআর বাতিল হয়ে যাবে। দুইটা বৃত্ত আপনি কখনো ভরাট ভরাট করবেন না। তাহলে অপশন গুলো দেখে বুঝে শুনে করবেন। নাম দেখবেন কে, যদি টেলর হয়, যদি কি হয়, টেলর হয়, দেখেন যদি টেলর হয় তাহলে কি করবেন, তার টেলর নীতি হচ্ছে কয়টা? 4টা। আর হেনরি ফিওলের নীতি কয়টা? 14টা। হেনরি ফিওলের নীতি 14টা। মনে থাকবে? টেলরের নীতি কয়টা? 4টা। আর হেনরি ফিওলের নীতি 14টা। তাহলে অপশন আগে খেয়াল করবেন কার নাম বলছে। এমনও হইতে পারে আপনাকে বলা হয়েছে টেলরের নীতি কয়টি, তো প্রথম দেওয়া আছে 14টি। হয়তো আপনি এমন অবস্থায় পরীক্ষা আনসার করতেছেন, দেখা যাবে আপনার চোখে পড়তেছে 4, আপনি প্রথম 14কে 4 মনে করে দাগায় ফেলছেন, বৃত্ত ভরাট করে ফেলছেন, কিন্তু নাম্বারটা ভুল করে ফেলছেন। পরে এগুলো খেয়াল করতে হবে। পরীক্ষার হলে পিএসসির ফাঁদটা কিন্তু এভাবেই দেয়, আরো বিভিন্ন ভাবে ফাঁদে আপনাকে ফেলবে। এটা আমরা যখন যেখানে আসবে তখন সেখানে বলবো কিভাবে আপনি ফাঁদে পড়তে পারেন। তাহলে এরপর দেখেন ইলিয়ট ক্রেসন মেডেল পান 1902 সালে। FW টেলর ইলিয়ট ক্রেসন মেডেল পান 1902 সালে। যে তথ্যটা আপনারা অধিকাংশ বইতে হয়তো পাওয়ার সম্ভাবনা কম, খুব কম বইতে এটা হয়তো পাইতে পারেন। তাহলে বলেন FW টেলর কি মেডেল পান? সবাই চ্যাট বক্সে লিখবেন, ঠিক আছে? লিখলে আপনার জিনিসটা আরো ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। ইলিয়ট ক্রেসন মেডেল কি মেডেল বলেন? 2 সেকেন্ডের মধ্যে লিখেন, শর্টকাটে লিখেন, আপনি সংক্ষেপে লিখেন। ইলিয়ট ক্রেসন মেডেল 1902 সালে পান। কত সালে পান? 1902 সালে। এখন কথা হচ্ছে ইলিয়ট ক্রেসন মেডেল তিনি কত সালে পান? 1902 সালে পান। কে পায়? FW টেলর নাকি হেনরি ফিওল? FW টেলর। তাহলে যদি আপনাকে বলা হয় ইলিয়ট ক্রেসন মেডেল পান কে, ইলিয়ট মেডেল, এই মেডেলটা কে পায়? FW টেলর। যদি বলা হয় কত সালে পান? 1902 সালে পান। আজ প্রথম শুনলাম। আজ প্রথম শুনছেন কে? আদুরি আহমেদ। আজকে প্রথম কি শুনছেন? এই যে FW টেলর যে মেডেলটা পাইছে এটা? জি স্যার। আচ্ছা, এইটা আর কি আজকে প্রথম কে কি শুনছেন? টেলর যে মেডেলটা পাইছে এই মেডেলের নাম কে কি শুনছেন আজকে প্রথম? চ্যাট বক্সে লিখেন আমি। আচ্ছা, আপনারা অনেক কিছু শুনবেন, নতুন নতুন এই কোর্সের মধ্যে অনেক কিছু শুনবেন যেটা আপনারা আগে শুনেন নাই, শুনলেও মনে নাই, অথবা কখনোই শুনেন নাই, এরকম অনেক নতুন তথ্য আপনারা জানবেন ইনশাল্লাহ। তাহলে এখন কথা হচ্ছে ইলিয়ট ক্রেসন মেডেল এটা আসলে কি, এটা তাকে কে দেয়, এই মেডেলটা তাকে কে দেয় বলতে পারবেন? নিশ্চয়, যেহেতু সেই মেডেলটা পাইছে, এই মেডেলটা তাকে কোনো না কোনো এই ব্যক্তি বা প্রতিষ্ঠান তো দিছে, দিছে না? তাহলে এখন কথা হচ্ছে এটাও তো প্রশ্ন হতে পারে
এফ.ডব্লিউ. টেলরকে ইলিয়ট ক্রেসন মেডেল এটা কে প্রদান করেন? এখানে যে আপনারা চাইলে নোট করতে পারেন, এটা প্রদান করেন ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট। ইলিয়ট ক্রেসন মেডেল প্রদান করেন ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট, FRANKLIN, ফ্রাঙ্কলিন INSTITUTE। ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট 1902 সালে এফ.ডব্লিউ. টেলরকে কি দেয়? ইলিয়ট ক্রেসন মেডেল কি করে প্রদান করেন। এখন এই পুরস্কার যিনি প্রদান করতেন ফ্রাঙ্কলিন ইনস্টিটিউটের একজন সদস্য ছিলেন, তিনি ছিলেন ফ্রাঙ্কলিন ইনস্টিটিউটের একজন সদস্য। এই সদস্য যখন এই ইনস্টিটিউটটা প্রদান করেন, যখন কি করেন, তার এই যে মেডেলটা তিনি পুরস্কার দিবেন এটা চালু করেছিলেন, তখন তিনি $1000 দান করেছিলেন। এই পুরস্কারটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন শিল্প এবং বিজ্ঞানে কোনো গুরুত্বপূর্ণ আবিষ্কার যখন কেউ করে, অথবা কোনো উপকারী যন্ত্রের উদ্ভাবন যখন কেউ করে, অথবা কোনো উপকারী বিষয়ের যখন উন্নতি কেউ অবদান রাখতে পারে, অথবা কোনো নতুন প্রক্রিয়া উপকরণের জন্য তারা এই মেডেলটাকে প্রদান করতেন। কে করতেন? ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট, ওই প্রতিষ্ঠানটা। তো এই প্রতিষ্ঠানটা প্রথম পুরস্কার 1875 সালে ক্র্যাসন একজন ব্যক্তি ছিলেন, তার নামের উপরে এই মেডেলটাকে নামকরণ করা হয় ক্র্যাসন মেডেল। তাহলে তার মৃত্যুর 21 বছর পরে ওই ব্যক্তি, কোন ব্যক্তি? ক্র্যাসন 21 বছর পর যখন মারা যায়, তখন এই প্রথম পুরস্কারটা দেয়া হয়। 1998 সাল পর্যন্ত, প্রায় 1998 সাল পর্যন্ত এই পুরস্কারটা তখন দেয়া হইতো। কত সাল পর্যন্ত দেয়া হইতো? তাহলে ইলিয়ট ক্রেসন মেডেল, এই পুরস্কারটা তখন নতুন নতুন উদ্ভাবনের জন্য দেয়া হইতো, প্রায় 1998 সাল পর্যন্ত দেয়া হইতো। এরপরে কি হয়? ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট তাদের পুরস্কারগুলোকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অ্যাওয়ার্ড নামে একত্রিত করে ফেলে, একসাথে করে ফেলে। তাহলে ইলিয়ট ক্রেসন মেডেলটাকে একটা সময় এসে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অ্যাওয়ার্ড নামে কি করে একীভূত করে ফেলে। তাহলে এটাও আপনারা নোট করতে পারেন, ইলিয়ট ক্রেসন মেডেলটাকে 1998 সালের পর থেকে ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট কি করে? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অ্যাওয়ার্ডস নামে একীভূত করে ফেলে, নামটা পরিবর্তন করে ফেলে। তাহলে যেহেতু আমরা এফ.ডব্লিউ. টেলর নিয়ে কথা বলতেছি, টেলরকে দেওয়া হয় ইলিয়ট ক্রেসন মেডেল। তাহলে ইলিয়ট ক্রেসন মেডেল ওই প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান? ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট। তারা সর্বমোট 268টি মেডেল, এই পুরস্কারটা তারা দিয়েছিল 268 জনকে। তার মধ্যে এই পুরস্কারটা আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তারা পায়, যেমন আমরা কিছু উদাহরণ দিতে পারি। আলেকজান্ডার গ্রাহাম বেল এই পুরস্কারটা তিনি পাইছিলেন, হেনরি ফোর্ড পাইছিলেন, তারপর ফ্রান্সিস জ্যাকনিন্স একজন ব্যক্তি, তিনি পাইছিলেন, জো মিল্টন ম্যাকর্ড পাইছিলেন এই পুরস্কারটা। এটা একটা মূলত আপনারা গোল্ড মেডেল শুনুন না, গোল্ড মেডেল। আমাদের বাংলাদেশে গোল্ড মেডেল অনেক জায়গায় গোল্ড মেডেল দেয় না, নাম শুনছেন না? গোল্ড মেডেল, এই পুরস্কারটা সেম ওদের জন্য একটা ছিল সোনালী পদক, অর্থাৎ গোল্ড মেডেল স্বরূপ, বুঝছেন কিনা? আর ওই মেডেলের মধ্যে ইলিয়ট ক্রেসন যে ব্যক্তির নামে মেডেলটা দেওয়া হইতো তার একটা ছবি থাকতো। নোবেল প্রাইজের নাম শুনছেন? নোবেল প্রাইজের যে নোবেল, এই যে ব্যক্তির নামে পুরস্কারটা দেওয়া হতো তার ছবি থাকতো। এরকম করে ওই মেডেলের মধ্যে ইলিয়ট ক্রেসনের ছবি থাকতো। এরপর আমরা আসি এফ.ডব্লিউ. টেলর কর্মজীবন কখন শুরু করেন। এফ.ডব্লিউ. টেলর কি করেন? কর্মজীবনটা কখন শুরু করেন? 1875 সালে। কত সালে? 1875 সালে একটি ট্রেনিং ইনস্টিটিউটের প্যাটার্ন প্রস্তুতকারী মেকানিকের কাজ শিখতে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। তাহলে তার কর্মজীবন শুরু 1875 সালে। এরপর 1878 সালে টেলর মিডভেল স্টিল কোম্পানিতে মেকানিক হিসেবে যোগ দেন। দক্ষতা, প্রতিভা এবং প্রজ্ঞার বলে 1884 সালে মাত্র 28 বছর বয়সে মিডভেল কোম্পানিতে প্রধান খনি কৌশল পদে তিনি উন্নীত হন, তিনি পদোন্নতি পান। 1890 সালে মিডভেল কোম্পানি থেকে ইস্তফা দিয়ে, অর্থাৎ 1890 সালে মিডভেল কোম্পানি থেকে তিনি এফ.ডব্লিউ. টেলর বিদায় নেন, অর্থাৎ অবসরে যান। এরপর 1990 সাল পর্যন্ত
কনসাল্টিং ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছিলেন বিনা পারিশ্রমিকে। তখন কোনো টাকা পয়সা তিনি নিতেন না, ফ্রিতে তিনি তখন জাস্ট কনসালটেন্সি করতো, কনসাল্টিং ইঞ্জিনিয়ার হিসেবে পরামর্শ দিতেন। জীবনের বাকি সময়ে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের উদ্ভাবন এবং নতুন ধারণার প্রবক্তা হিসেবে তিনি কাজ শুরু করেন। সাধারণ শ্রমিক থেকে বড় কারখানার শীর্ষ পদে আসীন হয়েছেন। তাহলে আপনাদের এখান থেকেও প্রশ্ন হতে পারে, সাধারণ শ্রমিক থেকে বড় কারখানার শীর্ষ পদে আসীন হওয়া একজন ব্যক্তির নাম বলুন, অথবা বলতে পারে কে, কোন ব্যক্তি সাধারণ শ্রমিক থেকে বড় কারখানার শীর্ষ পদে আসীন হয়েছিলেন? তিনি হচ্ছেন এফ.ডব্লিউ. টেলর। শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জনশক্তির পূর্ণ ব্যবহারের জন্য বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের উদ্ভাবন করেন। এতে ব্যবস্থাপনা চিন্তাধারায় পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে এফ.ডব্লিউ. টেলর যেহেতু জব করেছেন, চাকরি করেছেন, তার ওই প্রতিষ্ঠানগুলোতে তিনি কিছু ত্রুটি ধরতে পেরেছেন। সেই ত্রুটিগুলো কি ছিল? তিনি যে সমস্যাগুলো, ওই প্রতিষ্ঠানের সমস্যাগুলো বের করেন, সেই সমস্যাগুলো, প্রথম সমস্যা ছিল কর্মী ও ব্যবস্থাপক কারোরই নিজ দায় দায়িত্ব সম্পর্কে ধারণা নেই, স্বচ্ছ ধারণা নেই। তাহলে আপনাকে যদি বলা হয় কর্মী ও ব্যবস্থাপক কারোরই নিজ দায় দায়িত্ব সম্পর্কে স্বচ্ছতা নেই, এই ত্রুটি প্রথম কি ধরেন? এই ত্রুটি ধরেন এফ.ডব্লিউ. টেলর। কর্মপদ্ধতির কোনো নির্দিষ্ট মান স্থাপন করা হয়নি, কর্মপদ্ধতির মান স্থাপন করা হয়নি। শ্রমদক্ষতা বৃদ্ধির নিমিত্তে কোনো প্রণোদনা ব্যবস্থা নেই। কর্তা ব্যক্তিদের হাতে সৈনিক সুলভ শাসনদণ্ড বর্তমান। ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনুমান, অতীত, অভিজ্ঞতা ও হাতুড়ে পদ্ধতি নির্ভর। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনুমান, অতীত, অভিজ্ঞতা আলোকে অথবা হাতুড়ি পদ্ধতি নির্ভর। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন এফ.ডব্লিউ. টেলর। যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে কর্তা ব্যক্তিদের হাতে সৈনিক সুলভ শাসনদণ্ড বর্তমান, এই কথাটি কে বলেছেন? এই কথাটিও বলেছেন এফ.ডব্লিউ. টেলর। শ্রমিকদের দক্ষতা যাচাই না করে কাজ দেয়া হয়। কাজের মান উন্নয়নে গবেষণা কাজ কোথাও পরিচালিত হয় না, এটাও কে বলেন? এফ.ডব্লিউ. টেলর বলেন। তিনি এই ত্রুটিগুলো ধরা পড়ে, কয়টা ত্রুটি? 1, 2, 3, 4, 5, 6, এই 6টা ত্রুটি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেন। এই সমস্যাগুলো চিহ্নিত করার জন্য, এগুলোকে সমাধানের জন্য দীর্ঘ 2 দশক তিনি গবেষণা করেন। যন্ত্রপাতি, গতি, ধাতু এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে বেথেলহাম স্টিল কোম্পানিতে গবেষণাকালে তিনি হাই স্পিড ইস্পাত কাটিং যন্ত্র উদ্ভাবন করেন। এর ফলে ধাতু কাটার কৌশলে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। যদি আপনাকে বলে ধাতু কাটার বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় কখন? কখন হয়? যখন এফ.ডব্লিউ. টেলর কি আবিষ্কারের ফলে? যদি বলা হয় কি আবিষ্কারের ফলে ধাতু কাটার কৌশলে বৈপ্লবিক পরিবর্তন হয়? কি আবিষ্কার? হাই স্পিড স্টিল কাটিং টুলস। এটা আবিষ্কার করেন কে? তাহলে এখান থেকে এভাবেও প্রশ্ন হইতে পারে, হাই স্পিড স্টিল কাটিং টুলস আবিষ্কার করেন কে? অথবা হাই স্পিড স্টিল কাটিং টুলস উদ্ভাবন করেন কে? এফ.ডব্লিউ. টেলর। হস্তচালিত দ্রব্যাদি যন্ত্রপাতি শ্রমিক কর্মীরা কিভাবে ব্যবহার করে তা নিয়ে এর গতি এবং সময়কে নিয়ে তিনি গবেষণা করেন। শ্রমিক কর্মীদের কাছ থেকে স্বাচ্ছন্দ্যে কাজ পাওয়ার প্রত্যাশায় তিনি কি করেন? তিনি শান্তির মতো ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন। প্রতিটা কাজের ক্ষেত্রে একটা উত্তম পদ্ধতি, যেটাকে বলা হয় ওয়ান বেস্ট ওয়ে, উদ্ভাবনে তিনি প্রয়াস চালান। তাহলে আমরা গতকাল যেটা নিয়ে কথা বলেছিলাম ওয়ান বেস্ট ওয়ে, এটার পিছনেও কাজ করেছেন এফ.ডব্লিউ. টেলর। এভাবেই তিনি তার গবেষণা কর্মের ফলাফলকে একটা দর্শনের রূপ দেন। অর্থাৎ তিনি যখন যে বিষয়ে গবেষণা করতেন সেই বিষয়টাকে একটা দার্শনিক রূপে উপস্থাপন করার চেষ্টা করতেন, যেটা পরবর্তীতে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নামে পরিচিতি লাভ করে, আমাদের কাছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হিসেবে পরিচিতি পায়। এরপর আমরা দেখি টেলরের অবদান। তিনি আসলে ব্যবস্থাপনায় কি কি অবদান রেখেছেন। তার অবদান হচ্ছে প্রথমত উল্লেখযোগ্য কিছু গ্রন্থ এবং প্রবন্ধ আছে, রাইটিং বুকস এন্ড আর্টিকেলস। তিনি কি কি বই লিখেছেন এবং কি কি প্রবন্ধ তিনি লিখে গিয়েছেন, এবং সেগুলোর মধ্যে এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে শিখবো। প্রিন্সিপালস এন্ড মেথডস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এই বইটা প্রথমত তিনি লিখেন। প্রিন্সিপালস এন্ড মেথডস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ হচ্ছে কি
প্রিন্সিপালস এন্ড মেথডস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, যেটা প্রকাশ করা হয় 1911 সালে। কত সালে? 1911 সালে। এই বইয়ের মধ্যে কি আছে, এখানে যা আসছে সংক্ষেপে আপনাদেরকে এখানে আমি তুলে ধরলাম। এই গ্রন্থটি টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল ভিত্তি। তাহলে যদি আপনাকে পরীক্ষা প্রশ্ন হয় টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল ভিত্তি কোনটি, অথবা যদি প্রশ্ন করা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল ভিত্তি কোনটি, তাহলে পরীক্ষা যদি পুরো নাম থাকে প্রিন্সিপাল এন্ড মেথডস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, তাহলে দিলেন। অথবা এটা না থাকে শুধু এতটুকু অংশ থাকতে পারে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, অথবা শুধু এতটুকু থাকতে পারে প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, অথবা এটাও থাকতে পারে মেথডস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তাহলে যেভাবে আসুক আপনি জাস্ট এটা মনে রাখবেন, এফ.ডব্লিউ. টেলর যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বইটা লিখেছেন সেখানে প্রিন্সিপালের কথাও আছে, মেথডের কথাও বলা আছে। তাহলে এবার মনে রাখবেন প্রিন্সিপাল এন্ড মেথড। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মধ্যে কি ছিল? প্রিন্সিপাল ছিল, মেথড ছিল, দুইটা কথাই বলা ছিল, নীতিমালা ছিল, পদ্ধতি ছিল। এটা প্রকাশ করা হয় কবে? 1911 সালে প্রকাশিত হয়। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল ভিত্তি। এটি ব্যবস্থাপনা প্রক্রিয়াকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ ও সংগঠিত করার পদ্ধতি প্রবর্তন করে, যা তখনকার বিশ্বব্যাপী শিল্প ব্যবস্থায় বিপ্লব আনতে সাহায্য করে। এটি কর্মীদের দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রভাব ফেলেছিল। এরপর আমরা জানবো শপ ম্যানেজমেন্ট নিয়ে, যেটা আপনারা শুরুতে ক্লাসের শুরুর দিকে আমরা আলোচনা শুনেছিলেন। শপ ম্যানেজমেন্ট প্রকাশিত হয় 1903 সালে। এই বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই বইতে টেলর শপ বা কারখানার ব্যবস্থাপনা এবং উৎপাদন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল আলোচনা করেন। এর মাধ্যমে উৎপাদন কর্মীদের সঠিক কাজের ব্যবস্থা এবং তাদের মনোযোগ বৃদ্ধির পদ্ধতি আলোচনা করেন। অর্থাৎ যদি বিভিন্ন শপ, বিভিন্ন কারখানা এইগুলো ম্যানেজমেন্ট করতে গিয়ে, এগুলো ব্যবস্থাপনা করতে গিয়ে এবং প্রোডাকশন করতে গিয়ে এই সিস্টেমের মধ্যে, প্রসেসের মধ্যে, প্রক্রিয়ার মধ্যে দক্ষতা কিভাবে বাড়ানো যায় এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন, এবং এগুলোর মাধ্যমে কিভাবে উৎপাদন কর্মীদের, যারা উৎপাদন করে, পণ্যগুলো উৎপাদন করে, তাদের সঠিক কাজের ব্যবস্থা, তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে, সুন্দর পরিবেশে কাজ করতে পারে এবং মনোযোগের সাথে কাজ করতে পারে, এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। এরপর তার আরেকটি গুরুত্বপূর্ণ বই এ পিস রেট সিস্টেম। এটা কিন্তু একটা বই নয়, এটা তার একটা, ধরো আমরা বলতে পারি এটা তার একটা আর্টিকেল, এ পিস রেট সিস্টেম। অর্থাৎ এটা, এই আর্টিকেলটা প্রকাশ করা হয় 1895 সালে। এটা প্রকাশিত হয় কবে? 1895 সালে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি? এখানে এই বইতে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই গ্রন্থের মধ্যে টেলর পিস রেট সিস্টেমের ধারণা প্রবর্তন করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এটা ধরেন বাংলায় আসতে পারে, ইংরেজিতে আসতে পারে, যেভাবে আসুক আপনি মনে রাখেন পিস রেট সিস্টেম। পিস রেট সিস্টেমের ধারণার প্রবর্তন করেন কে? এফ.ডব্লিউ. টেলর। গুরুত্বপূর্ণ একটা তথ্য, স্টার মার্ক করে রাখেন অথবা নোট করে রাখেন। তাহলে পিস রেট সিস্টেম, পিস রেট সিস্টেম, পিস রেট সিস্টেম ধারণার প্রবর্তন কে? সিস্টেম ধারণার প্রবর্তক এফ.ডব্লিউ. টেলর। তাহলে পিস রেট সিস্টেম ধারণা প্রবর্তন করেন এফ.ডব্লিউ. টেলর। এখানে আসলে মূলত কি হয়, অর্থাৎ এই ধারণাটার মানে কি? যেখানে কর্মীরা তাদের উৎপাদিত ইউনিটের ভিত্তিতে পারিশ্রমিক পায়, এটা বোঝানোর জন্য যেখানে তারা কাজ করবে, তারা উৎপাদিত ইউনিট, যে পরিমাণ কাজ তারা করবে, প্রোডাক্টিভিটি যতটুকু হবে তার ভিত্তিতে যেন তারা পারিশ্রমিক পায়, এটার নিয়ে তিনি গবেষণা করেছেন, কথা বলেছেন। এটার জন্য যে ধারণা তিনি প্রবর্তন করেন, এটা হচ্ছে পিস রেট সিস্টেম। এটি শ্রমিক কর্মীদের উদ্দীপনা বৃদ্ধি করার জন্য একটি পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। এটি শ্রমিক কর্মীদের উদ্দীপনা বাড়ানোর জন্য তিনি কি করেন? ব্যবহার করেছেন। এরপর আরেকটা বই হচ্ছে দ্য গসপেল অফ এফিসিয়েন্সি। এটা প্রকাশিত হয় 1911 সালে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি? গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে দ্য গসপেল অফ এফিসিয়েন্সি, বইটি ফ্রেডারিক উইলিয়াম টেলর 1911 সালে প্রকাশ করেন, এবং এটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, আমরা প্রথমে যে বইয়ের নাম শুনেছিলাম সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, সেই তত্ত্বের একটি প্রাথমিক কাজ। অর্থাৎ আমরা টেলরের মূলত সচরাচর আমরা টেলরের বই হিসেবে জানি কি? তার একটা বইয়ের নাম জানি, সেটা হচ্ছে কি? সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এটা সবাই জানেন না? জানেন কিনা? আপনারা সবাই জানতেন কিনা? এই যে সবাই তো এটা জি জানতেন স্যার। যে তার বই হচ্ছে কি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, শুধু এটাই শুনেছেন। এখন এই যে সায়েন্টিফিক বইটা কোথা থেকে আসছে?
এই সায়েন্টিফিক বইটার আগে তিনি মূলত দ্য গসপেল অফ এফিসিয়েন্সি এই বইটা তিনি লিখেছিলেন, প্রাথমিক কাজ। ওই এই কাজটা, এই বইটা লেখার পরে ওখান থেকে মূলত তিনি পরে সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা পূর্ণাঙ্গভাবে এখানে কি করেন, প্রকাশ করেন তার চিন্তা, তার ধারণাগুলো। এর মাধ্যমে টেলর কাজের প্রক্রিয়া বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি প্রয়োগের ধারণা প্রবর্তন করেন, যার উদ্দেশ্য ছিল কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়ানো। বলে এই তথ্যটাকে আপনারা এতদিন জানতেন কিনা? এই তথ্যগুলো এতদিন জানতেন নাকি আজকে প্রথম জানছেন? আজকে প্রথম জানতে পারছেন? ওকে, আচ্ছা। এরপর আমরা দেখি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আদর্শ তিনি উপস্থাপন করেন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আদর্শ উপস্থাপনের ক্ষেত্রে এফ.ডব্লিউ. টেলর কি রাখেন, অবদান রাখেন। ইন্ট্রোডিউসিং সায়েন্টিফিক ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, সায়েন্টিফিক ম্যানেজমেন্টের প্রিন্সিপাল গুলোকে, নীতিমালা গুলোকে উপস্থাপনের ক্ষেত্রে তিনি অবদান রাখেন। সেক্ষেত্রে টিপসইয়ের পদ্ধতির পরিহার করে তিনি প্রত্যেকটা কাজে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার কি করেন, চালু করেন। তাহলে প্রত্যেকটা কাজে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার চালুর ক্ষেত্রে অবদান ছিল কার, এফ.ডব্লিউ. টেলরের। বৈজ্ঞানিক উপায়ে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ এবং তাদের উন্নয়নের কথা কে বলেছেন? যদি পরীক্ষা প্রশ্ন করে বৈজ্ঞানিক উপায়ে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ দান এবং উন্নয়ন সাধনের কথা কে বলেছেন? এফ.ডব্লিউ. টেলর। যদি বলা হয় সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দিয়েছেন কে অথবা জোর প্রদান করেছেন কে? এফ.ডব্লিউ. টেলর। যদি বলা হয় ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্যের সুষ্ঠু বন্টনের কথা কে বলেছেন? এফ.ডব্লিউ. টেলর। যদি বলা হয় ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্যের সুষ্ঠু বন্টন করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন কে? এফ.ডব্লিউ. টেলর। এরপর আমরা দেখি গবেষণা এবং কর্মপদ্ধতির উন্নয়নে তার অবদান আছে। রিসার্চ এন্ড ডেভেলপিং ওয়ার্কিং প্রসিডিউর, তিনি গবেষণা এবং কর্মপদ্ধতির উন্নয়নে কিভাবে অবদান রেখেছেন। ব্যবস্থাপনা কাজকে অধিক ফলদায়ক করতে যেসব উপাদানগুলো তিনি উদ্ভাবন করেছেন, এখানে উদ্ভাবন করেছেন। এখন দেখেন গবেষণা ব্যবস্থাপনা কাজগুলোকে অধিক ফলদায়ক, অর্থাৎ আপনার লক্ষ্য যেন ফিল আপ হয়, লক্ষ্যে পৌঁছাতে পারেন, আপনি যেন সফল হইতে পারেন। একটা ব্যবস্থাপনা প্রক্রিয়াকে সফল করার জন্য তিনি যে উপাদানগুলো কি করলেন, উদ্ভাবন করলেন, অর্থাৎ তিনি এই উপাদানগুলো বলছেন এগুলো যদি কোনো প্রতিষ্ঠান করতে পারে তাহলে ওই প্রতিষ্ঠান কি হবে, সফল হবে। সেগুলো কি কি উপাদানগুলো কি? প্রথমত সময়, গতি, শ্রান্তি নিরীক্ষা। এখানেও প্রত্যেকটা কিন্তু সেপারেট। ধরেন সময় নিরীক্ষা করতে তিনি বলেছেন, গতি নিরীক্ষার কথা বলেছেন, শ্রান্তি নিরীক্ষার কথা বলেছেন। তাহলে অপশনে পরীক্ষা বিভিন্ন ভাবে আসতে পারে। পরীক্ষা যদি বলা হয় একটা ব্যবস্থাপনার কাজগুলোকে অধিক কার্যকর করার জন্য সময় নিরীক্ষার কথা বলেছেন কে? তাহলে অপশন আনসার কি হবে? এফ.ডব্লিউ. টেলর। অথবা প্রশ্নটা এভাবে হইতে পারে, আপনাকে বলা হলো ব্যবস্থাপনার কাজগুলোকে অধিক কার্যকরী অথবা অধিক ফলদায়ক করতে এফ.ডব্লিউ. টেলর কোন উপাদানটি উদ্ভাবন করেন? তো একটা অপশন দেওয়া হলো গতি নিরীক্ষা, বাকি তিনটা অপশনে অন্যান্য অপশন দেওয়া থাকলো। তাহলে আপনি দেখবেন এখানে গতি নিরীক্ষা আছে কিনা। এখন আপনাকে তো জানতে হবে তিনি আসলে কোন উপাদানগুলো দিলেন। তাহলে অপশনে যে এখান থেকে যে কোনো একটা উপাদানে থাকতে পারে। তাহলে ধরে নিবেন মূলত তিনটে মনে রাখতে হবে, সময় নিরীক্ষা, গতি নিরীক্ষা, শ্রান্তি নিরীক্ষা। এগুলো একটা প্রতিষ্ঠানকে সফল করার জন্য এই উপাদানগুলো দেওয়ার পরামর্শ দিয়েছেন কে? এফ.ডব্লিউ. টেলর। এরপর কার্যভিত্তিক সংগঠনের পরামর্শ দিয়েছেন কে? এফ.ডব্লিউ. টেলর। পরিকল্পনার জন্য পৃথক পক্ষ অথবা বিভাগ, পরিকল্পনার জন্য পৃথক পক্ষের কথা কে বলেছেন? এফ.ডব্লিউ. টেলর। এরপর ব্যবস্থাপনায় ব্যতিক্রম আদর্শের অনুসরণ করতে কে বলেছেন? এফ.ডব্লিউ. টেলর। কল কবজা যন্ত্রপাতির মান প্রতিষ্ঠা, স্লাইড রুল ব্যবস্থাপনায় স্লাইড রুল ব্যবহারের কথা কে বলেছেন? এফ.ডব্লিউ. টেলর। শ্রমিকদের জন্য নির্দেশ কার্ড ব্যবহারের কথা কে বলেছেন? এফ.ডব্লিউ. টেলর। মজুরি হার ব্যবস্থার প্রবর্তন করেন কে? মজুরি হার গুরুত্বপূর্ণ একটা তথ্য, মজুরি হার ব্যবস্থার প্রবর্তন করেন কে? অথবা আসতে পারে এভাবে, মজুরি হার ব্যবস্থার প্রবর্তক কে? এফ.ডব্লিউ. টেলর। বোনাস পদ্ধতির খুবই গুরুত্বপূর্ণ তথ্য, বোনাস পদ্ধতির প্রবর্তক কে? এফ.ডব্লিউ. টেলর।
যদি বলা হয় বোনাস পদ্ধতির প্রবর্তন করেন কে? এফ.ডব্লিউ. টেলর। উৎপাদনে ব্যবহৃত কলকব্জা উৎপাদিত পণ্যের শ্রেণীবিন্যাসে নিমোনিক পদ্ধতির উদ্ভাবন করেন এফ.ডব্লিউ. টেলর। যদি শুধু এভাবে বলে উৎপাদিত পণ্যের শ্রেণীবিন্যাসে নিমোনিক পদ্ধতির উদ্ভাবন করেন কে? এফ.ডব্লিউ. টেলর। এগুলো বইয়ে ডিটেলস ছিল না। শ্রান্তি কি? শান্তি কি? শ্রান্তি নিরীক্ষা কি? আচ্ছা, শ্রান্তি বুঝেন না কে কে? শ্রান্তি নিরীক্ষা হচ্ছে মূলত, দেখেন, এটা হচ্ছে এমন একটা পরীক্ষা যেগুলো ব্যবহার করলে কোনো উপাদান, একটা প্রতিষ্ঠানে সাধারণত দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে মানবীয় উপাদান আর একটা হচ্ছে অমানবীয় উপাদান। তো এই পদার্থগুলোর যে অমানবীয় যে পদার্থগুলো আছে এগুলো হচ্ছে কি, এগুলো আমরা যদি দীর্ঘস্থায়ী অথবা পুনরাবৃত্তি চাপের অধীনে কতটুকু দুর্বল হয়েছে অথবা কতটুকু ক্ষতিগ্রস্ত হবে এগুলো পরীক্ষা করার যে প্রক্রিয়া, এটা হচ্ছে শ্রান্তি পরীক্ষা। অর্থাৎ এই পরীক্ষাটি বিশেষত আপনার প্রতিষ্ঠানের যে টুলস গুলো আছে, যন্ত্রপাতি গুলো আছে, ইঞ্জিনিয়ারিং উপাদান নির্মাণের ক্ষেত্রে ব্যবহার যেগুলো আপনারা করেছেন উপাদান, অথবা যে কোনো পদার্থ, আপনার যে আসবাবপত্র, যে সরঞ্জাম গুলো আছে, এগুলোর লোড আনলোডের পর্যায়ক্রমে আপনার কতটুকু ক্ষতি হইতে পারে। অর্থাৎ ধরুন আপনার অফিসে একটা কি আছে, প্রিন্টার মেশিন। আপনার প্রিন্টার মেশিনের কালি অনুযায়ী অথবা এই মেশিনের ধারণ ক্ষমতা অনুযায়ী আপনি একদিনে ধরেন 1000 পৃষ্ঠা প্রিন্ট দিতে পারবেন। এখন আপনি যদি চিন্তা করেন না আমি 2000 পৃষ্ঠা প্রিন্ট দিব, তার মানে এটার আগে আপনাকে এটার শ্রান্তি পরীক্ষা করতে হবে। অর্থাৎ যেহেতু এটা আপনার একটা কি উপাদান, প্রিন্টার হচ্ছে কি অমানবীয় উপাদান, যেহেতু এটা প্রাণ নাই, তার মানে এটাকে আপনার শ্রান্তি পরীক্ষা করতে হবে আসলে সে কতটুকু লোড নিতে পারবে, তার কতটুকু ক্ষতি হইতে পারে, আমি তাকে কাজের যতটুকু প্রেসার দেব তার কতটুকু ক্ষতি হইতে পারে। অথবা একজন মানুষ আপনার প্রতিষ্ঠানে 8 ঘন্টা কাজ করবে, এটা আপনার অফিসের নিয়ম। এখন আপনি তাকে 10 ঘন্টা কাজ করাতে চান অথবা 12 ঘন্টা কাজ করাতে চান, তার কতটুকু আপনি কাজের আউটপুটটা পাবেন নাকি আপনার উল্টা ক্ষতি হবে, এটা যে পরীক্ষা করার জন্য যে সিস্টেম, এটা হচ্ছে শ্রান্তি পরীক্ষা। বুঝতে পারছেন? এখানে তার ভার বহন করার ক্ষমতা দেখতে হবে কতটুকু, ক্যাপাসিটি কেমন, অথবা তার টানা কাজ করানো থেকে তাকে একটু বিরতি দেওয়া যায় কিনা, বিরতি দিলে তার কাজ আর একটু ভালো হবে, বিরতি দেওয়ার ব্যবস্থা করতে হয়। তার কতটুকু সে টেকসই হইতে পারে, তার এই কাজটা, যে কাজটা আমি তাকে প্রেসার দিয়ে করাবো এটা কতটুকু টেকসই হইতে পারে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করাটাই হচ্ছে কি শ্রান্তি পরীক্ষা। বুঝতে পারছেন? এরপর আমরা যাই মানব সম্পদের উপরে গুরুত্ব আরোপ। এরপর এই টেলর মানব সম্পদের উপরেও গুরুত্ব আরোপ করেছেন। কিভাবে? উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কার্যকর কার্যক্ষেত্রে যেখানে কাজ করা হবে পদ্ধতিগত উন্নয়ন সাধন করেন। মানব সম্পদের গুরুত্বকেও তিনি কখনো ছোট করে দেখেননি। তার মতে মানুষের প্রচেষ্টার উপর নির্ভর করে সম্পদের সদ্ব্যবহার সম্পদ সম্ভব। মানুষের প্রচেষ্টার উপরে, মানুষ চেষ্টার উপরে নির্ভর করে সবসময় সম্পদের সদ্ব্যবহার করা। আপনি সম্পদের সদ্ব্যবহার করতে পারবেন কিনা এটা তার ইচ্ছার উপরে, চেষ্টার উপরে, প্রচেষ্টার উপরে ডিপেন্ড করবে। টেলর বিশ্বাস করতেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কর্মীদের মানসিক বিপ্লবের সাথে জড়িত। তাহলে টেলর কি বিশ্বাস করতেন? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কর্মীদের মানসিক বিপ্লবের সাথে জড়িত। তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনাকে কর্মীদের মানসিক বিপ্লবের সাথে তুলনা করেছেন কে, উত্তর কি হবে? এফ.ডব্লিউ. টেলর। তিনি কি বলেছিলেন? বৈজ্ঞানিক ব্যবস্থাপনাটাকে কর্মীদের মানসিক বিপ্লবের সাথে কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এমন একটা ব্যবস্থাপনা যেটা কর্মীদের মনকে মানসিক বিপ্লব, মানে কি, যেটা একবার নতুন করে প্রফুল্লতা দেয়,
নতুন করে সবকিছু সৃষ্টি করা, নতুন করে কাজের উদ্দীপনা যোগায়, এরকম একটা বিষয় যদি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, তার পদ্ধতিগত উন্নয়ন ব্যবস্থাপনা জগতে নতুন দিগন্ত সৃষ্টি করেছে। তাহলে কার পদ্ধতিগত উন্নয়ন ব্যবস্থাপনা জগতে নতুন দিগন্ত সৃষ্টি করেছে? FW টেলরের পদ্ধতিগত উন্নয়ন। এরপর আমরা তার পুরস্কার সম্পর্কে দেখি। একটু আগে আমরা একটা পুরস্কারের কথা বলেছিলাম, তিনি একটা পুরস্কার পান, সেটা হচ্ছে কি এলিয়ট ক্রেসন মেডেল। এলিয়ট ক্রেসন মেডেল, এই মেডেলটা তাকে কেন দেয়া হয়? এই মেডেলটা তাকে দেওয়ার কারণ ছিল মেশিন টুল স্টিলের উন্নত প্রক্রিয়া আবিষ্কারের জন্য। আমরা শুরুর দিকে আলোচনা করছিলাম না, তিনি মেশিন টুলের একটা প্রসেসিং আবিষ্কার করেছিলেন। মেশিন টুল মনে আছে কিনা? হাই স্পিড, মনে পড়ে? আপনারা কি আছেন? ক্লাসে আছেন? কেউ তো কিছু লিখেন না। আসি স্যার। থাকলে লিখেন না কেন? আপনাদেরকে এই যে একটু আগে এখানে কি দেখলাম, একটা টুলসের টুলসের কথা বলছিলাম না আমরা, একটা হাই স্পিড টুলস। এই যে হাই স্পিড স্টিল কাটিং টুলস, হাই স্পিড স্টিল কাটিং টুলস, এই যে এই টুলসটা তিনি আবিষ্কার করার কারণে মূলত এই মেডেলটা তিনি পান। মেশিন টুলস স্টিলের উন্নত প্রক্রিয়া আবিষ্কারের জন্য এলিয়ট ক্রেসেন্ট মেডেলটা তিনি পান। তাকে এটা কে দেয়? ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট। কে দেয়? ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট। এরপর আমরা দেখবো টেলরের এই যে অবদান, এত এত অবদান, কোন অবদান কি কেউ একা একা করতে পারে? নিশ্চয় তার কোনো সহযোগী লাগে। সহযোগী লাগে কিনা? লাগে। তাহলে এখন আমরা দেখবো তাকে আসলে কারা কারা সহযোগিতা করেছেন, তার এত দূর আসার পেছনে কারা কারা তাকে সহযোগিতা করেছেন। কারা সহযোগিতা করেছেন? প্রথমত গিলব্রেথ দম্পতি, বউ জামাই দুইজনই তাকে সহযোগিতা করছেন FW টেলরকে। গিলব্রেথের নামও আপনারা সবাই শুনছেন, সামনে আরো জানবেন বিস্তারিত। বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় গতি নিরীক্ষণ কাজকে বিজ্ঞানের মর্যাদা উন্নীত করেন। এখান থেকে MCQ হইতে পারে। কিভাবে হইতে পারে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় গতি নিরীক্ষণ কার্যকে বিজ্ঞানের মর্যাদা উন্নীত করেন কে? গিলব্রেথ দম্পতি, গিলব্রেথের বউ জামাই দুজনই এটার পিছনে কি করেন? কাজ করেন। এরপর হেনরি এল গ্যান্ট, তিনি কি করেন? প্রণোদনামূলক মজুরি দান পদ্ধতি, পদ্ধতিগত উন্নয়ন, মানব সম্পর্কের উন্নয়নে জোর প্রদান করেন। গ্যান্ট চার্ট পদ্ধতি তার অবদানে আসে। আমরা যে গ্যান্ট চার্টের কথা জানি, গ্যান্ট চার্ট অনেক সময় আপনাকে ভাইভাতেও প্রশ্ন করতে পারে, গ্যান্ট চার্টটা কি? এই গ্যান্ট চার্টের মাধ্যমে মূলত তিনি কি করেছিলেন? গ্যান্ট চার্টের মাধ্যমে তিনি প্রকল্পের কাজগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাজানোর এবং তাদের অগ্রগতি পরিমাপের পদ্ধতি উন্নত করেন। তাহলে গ্যান্ট চার্টের মাধ্যমে তিনি কি করেন? একটা প্রকল্পের কাজগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে, অর্থাৎ এই কাজটা আমি করব 10 দিনের মধ্যে করব অথবা 15 দিনের মধ্যে করব, এই সময়ের মধ্যে সাজিয়ে এবং এগুলোর অগ্রগতি কতটুকু কাজ আমাদের হইলো, কতটুকু বাকি আছে, এগুলো পরিমাপ করার যে পদ্ধতি, এটা হচ্ছে গ্যান্ট চার্ট পদ্ধতি। এই পদ্ধতি আবিষ্কার করেন কে? হেনরি এল গ্যান্ট। এখান থেকে একটা MCQ হইতে পারে। তার কাজের মাধ্যমে আধুনিক প্রকল্প ব্যবস্থাপনা পদ্ধতির ভিত্তি স্থাপিত হয়। তাহলে তার কাজের মাধ্যমে আধুনিক প্রকল্প ব্যবস্থাপনা পদ্ধতি, যদি পরীক্ষা প্রশ্ন করা হয় আধুনিক প্রকল্প ব্যবস্থাপনা পদ্ধতির ভিত্তি স্থাপিত হয় অথবা ভিত্তি স্থাপন করেন কে? হেনরি এল গ্যান্ট। এরপর হচ্ছে অবদান রাখেন হ্যারিংটন ইমারসন। কার্যক্ষেত্রে দক্ষতা উন্নয়নের জন্য প্রকৌশল শব্দের প্রয়োগ করেন এবং দক্ষতা উন্নয়নে 12টি নীতি উদ্ভাবন করেন। তাহলে কার্যক্ষেত্রে দক্ষতা উন্নয়নের জন্য দক্ষতা প্রকৌশল শব্দের ব্যবহার করেন কে? হ্যারিংটন ইমারসন। যদি পরীক্ষা প্রশ্ন করা হয় গুরুত্বপূর্ণ তথ্য, দক্ষতা উন্নয়নে 12টি নীতি উদ্ভাবন করেন কে? হ্যারিংটন ইমারসন। যদি বলা হয় দক্ষতা উন্নয়নে হ্যারিংটন ইমারসন কয়টি নীতি উদ্ভাবন করেন, অথবা এভাবেও প্রশ্ন হইতে পারে দক্ষতা উন্নয়নে হ্যারিংটন ইমারসন কয়টি নীতি প্রণয়ন করেন? 12টি নীতি। তাহলে দক্ষতা উন্নয়নে 12টি নীতি প্রণয়ন করেন কে? হ্যারিংটন ইমারসন। এরপর সর্বশেষ আমরা দেখি হার্লো এস পারসন। টেলরের অবদানকে প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দানের ব্যবস্থা করেন তিনি। তাহলে এই যে টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়, নিশ্চয় তাকে তো
কোনো না কোনো পদক্ষেপের মাধ্যমেই তো এটা ঘোষণা করা হয়েছে। তাহলে তাকে যে ঘোষণা করা হবে, এই ব্যক্তি প্রথম তার মাথায় আসছে, যেহেতু তার এত অবদান, এফ.ডব্লিউ. টেলরের এত অবদান, তাকে একটা স্বীকৃতি দেওয়া উচিত, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া উচিত, আনুষ্ঠানিকভাবে তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রথম কাজ করেন হার্লো এস পার্সন। এখন আমরা দেখব হেনরি ফিয়ল সম্পর্কে। হেনরি ফিয়ল কে ছিলেন? হেনরি ফিয়ল ছিলেন আধুনিক ব্যবস্থাপনার জনক। অনুরূপ